ঘরে পরিবার পরিজন রেখে কাজে বেরিয়েছিলেন ২২ নির্মাণ শ্রমিক। কেউ সন্তানকে, কেউ স্বামীকে, আবার কেউ স্ত্রীকে বলে এসেছিলেন বিকালেই ফিরবেন ঘরে। ফেরা হয়েছে ঠিকই, তবে প্রাণহীন দেহ নিয়ে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বুয়েট থেকে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ। জনাব সাইফুন নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। খুবই মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা, এক নিমিষে ৮ শ্রমিকের মৃত্যু। ওই পরিবারগুলো ছাড়া আর সবার কাছে, অর্থাৎ দেশবাসীর কাছে কি এটি শুধু একটি সংখ্যা মাত্র কিনা? ডেফিনেটলি আমার কাছে মনে হয় যেভাবে দুর্ঘটনাগুলো ঘটছে এবং একই টাইপের রিপিটেড দুর্ঘটনা, দেখেন এই সকালবেলা দুর্ঘটনা বা হচ্ছে যে ট্রাকের সাথে বা পিক আপে করে যখন মানুষ যাতায়াত করছে তখন সংঘর্ষ হওয়া, মুখোমুখি সংঘর্ষ, এবং যে স্ট্রেট সেকশনের দুর্ঘটনাটা ঘটলো, এই ধরনের দুর্ঘটনা খুবই কমন। এবং আমার কাছে মনে হয় কি জানেন, আমরা আসলে মানে মানে বড় বা হচ্ছে বিখ্যাত কেউ যদি মারা না যায়, আমরা না আসলে এগুলোকে এক একটা সংখ্যা হিসেবেই ধরি, এক একটা ঘটনা হিসেবেই ধরি। একটু মানে প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমাদেরকে দুর্ঘটনার পিছনে কিন্তু কিছু কিছু ফ্যাক্টর রয়েছে, আমরা কখনোই এই ফ্যাক্টর গুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি না বা এগুলোকে কমানোর চেষ্টা করি না। ফর ইনস্ট্যান্স, যদি আমরা টেলিবাজারের যে ঘটনা এটাকেই যদি আমরা ধরি, দেখেন এখানে এখনো পর্যন্ত যে যে তথ্যগুলা রয়েছে সেটা হচ্ছে মানে একটা ট্রাক, সেটা হচ্ছে আপনার চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে যাচ্ছিল এবং সকাল প্রায় ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটেছে। তার মানে একটু খেয়াল করে দেখবেন, যদি একটা ট্রাকে খাগড়াছড়ি থেকে তেলিবাজার পৌঁছাতে হয়, ডেফিনেটলি অন্তত পক্ষে ১০ থেকে ১২ ঘন্টা তার সময় লেগেছে। অর্থাৎ সে হয়তো এর আগের দিন সন্ধ্যাবেলা রওনা দিয়েছে ৫টা বা ৬টায়, তার মানে টানা এখানে হতে পারে যে সে হয়তো টানা গাড়ি চালিয়েছে। এক, ২ নম্বর পয়েন্ট হচ্ছে পিক আপে কিন্তু আপনার হচ্ছে যে যেমন নির্মাণ শ্রমিকরা ছিল, তারা কিন্তু ঢালাই মেশিন, মানে খুব ভারী একটা মেশিন, কিন্তু ওটা ঢালাই মেশিনটাও ক্যারি করছিল। আমার কাছে যেটা মনে হয়, এখানে দুর্ঘটনা ঘটার একটা কারণ এবং হতাহতের কারণ দুটা আলাদা। দুর্ঘটনার কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে আমরা কিন্তু এখনো পর্যন্ত চালকদের যে বিশ্রামের যে বাধ্যবাধকতা, দেখেন একজন চালক সে ১২ ঘন্টা গাড়ি চালিয়েছে, ন্যূনতম ১২ ঘন্টা সে চালিয়েছে, বেশিও চালাতে পারে। সে বাংলাদেশে তো সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা খুবই ঘন ঘনই আমরা দেখি। সেক্ষেত্রে যে কারণগুলো বলা হচ্ছে এগুলো দেখা যায় যে অনেক আগে থেকেই আইডেন্টিফাই করা হয়, কিন্তু কেন যথাযথ ব্যবস্থা নেওয়া যায় না? যথাযথ ব্যবস্থা আমরা নেই না, কারণ হচ্ছে আমরা এখনো পর্যন্ত সিস্টেমটাকে ঠিক করছি না। আমরা এখনো পর্যন্ত, দেখেন এই যে আমি বললাম যে একটা রেস্টিং এর স্পেস বলা হয়েছে, অনেক আগে থেকে রেস্ট প্লেসের কথা বলা হচ্ছে, নির্মাণ করার কথা বলা হচ্ছে, মাঝে দিয়ে কিন্তু কিছুদিন রোকসান হাইওয়ে একটা দুটো তৈরিও করেছে, কিন্তু সেটাকে আমি বাধ্য করছি না যে কাউকে মানানোর জন্য। চালক যদি ৮ ঘন্টা ডিউটি পরে যদি সে আধা ঘন্টা ১ ঘন্টা রেস্ট নেয়, দেখা যায় এই ধরনের দুর্ঘটনাগুলো অনেক কমে যেতে পারে। পাশাপাশি গতিসীমার একটা ব্যাপার রয়েছে, আপনি যে খেয়াল করে দেখেন আমাদের কিন্তু স্পিড লিমিট গাইডলাইন হয়েছে। স্পিড লিমিটের হয়তো কোনো কোনো জায়গায় আমরা সাইন বসাচ্ছি, কিন্তু কেউ মানছে কিনা এটার জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নাই, বা স্পিড ম্যানেজমেন্টটা কিন্তু আমাদের ঠিকভাবে হচ্ছে না। পাশাপাশি আমরা এখনো পর্যন্ত খোলা জায়গায়, মানে খোলা ট্রাকে করে আমরা দেখা যাচ্ছে মালামাল নিয়ে যাচ্ছে। এর আগেও কিন্তু দেখা যাচ্ছে কুমিল্লার বুড়িচংয়ে এসিড বোঝাই ট্রাকের সাথে বাসের দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছে। কেন? যতটা দুর্ঘটনার জন্য তার থেকে বেশি হচ্ছে যে যে এসিডটা স্প্রে করেছে। এখানেও দেখেন খেয়াল করে পিক আপে করে আমি ঢালাই মেশিন নিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এখানে ক্যাজুয়ালিটি বেশি হওয়ার একটা বড় কারণ হচ্ছে ওই ঢালাই মেশিনটার সাথেও কিন্তু মানে প্যাসিভ একটা সংঘর্ষ হয়েছে যারা ওই ওই পিক আপে ছিলেন। তার মানে আমি কিভাবে ক্যারি করব, মালামাল কিভাবে ক্যারি করব, এটার কোনো আমাদের স্পেসিফিকেশন নাই। আমরা অধ্যাপক দাহ্য সাইফুন নেওয়াজ, পদার্থ আমরা সেক্ষেত্রে টহল পুলিশ বা যে হাইওয়ে পুলিশ রয়েছে তাদের কাজ কি? ডেফিনেটলি তাদের কাজ এটাই, মনিটর করা, তাদের কাজটা তো এটাই। এখন কথা হচ্ছে দুটো ব্যাপার এখানে, তারা কি মনিটর করছে না ঠিক মতো, এবং তাদেরকে মনিটর করার মতো আমি যথেষ্ট লজিস্টিক দিয়েছি কিনা। যে আমাদের যেরকম আসলে পুলিশের পক্ষে হয়তো ২৪ ঘন্টা মনিটর করার সিস্টেম না, পৃথিবীর কোনো দেশে হয়তো পারে না। তাহলে কিভাবে করে তারা? তারা কিন্তু দেখা যায় স্পিড ক্যামেরা বা হচ্ছে ক্যামেরা বসাচ্ছে, রাস্তায় ক্যামেরা বসাচ্ছে, সেখানে মনিটর করতে। বাট আমরা এখনো পর্যন্ত স্পিড গান দিতে পারি নাই সব জায়গায় গতি নিয়ন্ত্রণের জন্য। আর ক্যামেরা তো অনেক দূরের কথা যে ক্যামেরা দিয়ে আমরা নিয়ন্ত্রণ করব। বাট আমি মনে করি আমরা পুলিশকেও যেমন আধুনিকায়ন করা প্রয়োজন, তাদেরকে মনিটরটা ঠিকমতো করছে কিনা সেটা নির্ধারণ করা প্রয়োজন, পাশাপাশি তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া প্রয়োজন। কারণ এখন প্রযুক্তি সহায়তা নিতে হবে। আমি কিন্তু ওই পুলিশকে সারা রাত রাস্তায় ডিউটি করবে, এটা আসলে এখনকার যুগে আর খুব বেশি চলে না। বরং রেদার আমরা
জোন ভিত্তিক করে হাইওয়ে পুলিশে যদি আমি আমরা যদি মনিটর করতে পারি, ক্যামেরা বসাতে পারি, স্পিড ক্যামেরা বসাতে পারি, আমরা যদি কন্ট্রোল রুমের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবো। মানুষ যদি মনে করে তাকে কোনো না কোনো ভাবে চেক করা হচ্ছে, তাহলে ওভার স্পিডিং কমে যাবে, তারপরে বিপজ্জনক যে মালামাল বোঝায় সেটা কমে যাবে। পাশাপাশি আমি মনে করি আমাদের কিন্তু চালককে এই করতে হবে। এই দেখেন চেকিংটা তো আসলে প্রাথমিকভাবে শুরু হওয়ার কথা ড্রাইভিং লাইসেন্স দিয়ে। ডেফিনেটলি তাহলে তো সিস্টেমটা যদি আমি এভাবে ধরি, তাহলে আমাদের আসলে কোনো সিস্টেমই ঠিকভাবে কাজ করছে না। ড্রাইভিং লাইসেন্সটা পাওয়া যাচ্ছে সহজে, গাড়ির ফিটনেস পাওয়া যাচ্ছে সহজে, মানে আমরা এখনো পর্যন্ত স্ট্যান্ডার্ডাইজ আনতে পারিনি। পাশাপাশি সেই ক্ষেত্রে বলতে হবে বিআরটি এর সক্ষমতা অনেক বাড়াতে হবে, কারণ তাদেরও আধুনিকায়ন করার প্রয়োজন। আমাদের এখনো পর্যন্ত সেই কাগজে কলমে মানে শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে সেটা যাচাই বাছাই না করে আমরা দেখা যাচ্ছে মানে একটা নামমাত্র একটা পরীক্ষা দিয়ে কিন্তু লাইসেন্স পাওয়া যায়। ফিটনেস দেখা যাচ্ছে গাড়ির ফিটনেস নাই কিন্তু ফিটনেস সার্টিফিকেট রয়েছে, তাহলে কিভাবে পাচ্ছে? পাশাপাশি চালক তৈরি করছি না, আমরা চালক তৈরি করার কোনো প্রকল্প নেই। আমাদের অল্প সংখ্যক হাতে গোনা কিছু চালক, তারা হেভি ভেহিকেল গুলো চালাচ্ছে, তারা টানা গাড়ি চালাচ্ছে, এবং দেখা যাচ্ছে স্পেয়ার চালক না থাকার কারণে এবং নির্ধারিত বিশ্রামাগার বা বিশ্রামের বাধ্যবাধকতা না থাকার কারণে তারা দেখা যাচ্ছে যে ফ্যাটিগনেস চলে আসে, ভোরের দিকে দুর্ঘটনা বেশি ঘটছে, কারণ দেখা ওই সময় ঘুম ঘুম একটা ভাব আসে, সেই জায়গাতে দেখা যাচ্ছে অনিয়ন্ত্রিত ভাবে চালায়, হঠাৎ করে ডানা বামে চলে আসে। এগুলোর জন্য দেখা যাচ্ছে আমাদের শুধু আজকে না, এর আগেও এই কারণে দুর্ঘটনা ঘটেছে, বাট আমরা এগুলোকে শুধুমাত্র ঘটনা হিসেবে ভাবি। আজকে ঘটেছে, 7 দিন পরে আবার ভুলে যাব, নতুন একটা ঘটনা আসবে, মানে এটাকে আমরা কাউন্ট করছি না, আমরা এটাকে কমানোর জন্য পদক্ষেপ নিচ্ছি না। এই জায়গাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। বাট অন্য কোনো দেশ হলে এটাকে নিয়ে কিন্তু আপনার কারণগুলো চিহ্নিত করে স্পেসিফিক পদক্ষেপ নেওয়া হতো, বাট সেই জায়গাতে আমাদের এখনো পর্যন্ত আমরা আমরা আশা করছি বারবার। যে স্পেসিফিক পদক্ষেপ নিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানো হবে। অধ্যাপক সাইফুন নিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।